নমস্কার। ঠিক সঠিক সময়ে যেই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা বসে থাকেন সেই অনুষ্ঠানটি নিয়েই আমরা চলে এসেছি আপনাদের সাথে কথা বলবো বলে। মানুষ কথাটির অর্থ যদি মান আর হুঁশ হয়ে থাকে তাহলে এটা ভীষণ স্বাভাবিক যে আমাদের জীবনে চলার পথে আমরা বিভিন্ন সম্পর্কে জড়াবো, বিভিন্ন মানুষের সান্নিধ্যে আসব এবং অনেককে আমরা বন্ধু হিসেবে পাবো। কিন্তু এটাও আবার একেবারে চরম সত্য যে কোনো সম্পর্কই কিন্তু আমাদের জীবনে চিরস্থায়ী নয়, কোনো অবস্থাই আমাদের জীবনে চিরস্থায়ী নয়। কিন্তু তবুও কোনো কোনো সম্পর্ক আছে যেগুলো আমাদের জীবনে একটা শীতলতা নিয়ে আসে, আমাদের জীবনে একটা ভীষণভাবে জীবনকে ছুঁয়ে যায়। আর ঠিক তেমনিভাবেই আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি এমনই একজন ব্যক্তিত্ব যার সান্নিধ্য পেলে আপনারা আপনাদের জীবনের সঠিক দিশাটি খুঁজে পাবেন। এবং এই সঠিক দিশার প্রয়োজন তো অবশ্যই রয়েছে। যখন আপনি কিছু সম্পর্কে জড়িয়ে যান যেটা হয়তো আপনার জন্য একেবারেই সুখকর নয়, যেটা আপনি এখন বুঝছেন না, কিন্তু পরবর্তী সময়ে যে সম্পর্ক আপনাকে অনেক পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে যেটা আপনার জীবনের পক্ষে একেবারেই হিতকর নয়, সেটা তিনি বুঝতে পারেন। ঠিক তেমনিভাবেই আপনি যে অবস্থায় রয়েছেন সেই অবস্থাটা আপনার কতদিন ভালো অবস্থায় থাকলে ভালো অবস্থায় কতদিন ভালো যাবে বা মন্দটা কতদিন মন্দ যাবে তিনি বলে দিতে পারেন। কারণ কোনো কিছুই আমাদের জীবনে কিন্তু সেই গ্রহ নক্ষত্রের নির্দেশ ছাড়া হয় না। আর তিনি সেই গ্রহ নক্ষত্রের অবস্থান বুঝে আপনার জীবনে সঠিক দিশাটি দেখিয়ে দিতে পারেন। আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী, যাকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কি একটু ভালো থাকতে পারি না? আমরা তো সবাই চাই ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। এবং এই ভালো থাকা, না থাকা, ভালো বিজনেস করা, ভালো চাকরি করা, পড়াশুনোয় ভালো ফল পাওয়া, নিট পরীক্ষা দিয়ে সেখানে চান্স পেয়ে ডক্টর হওয়া, এবং কেউ কারো স্বপ্ন থাকে ভালো বিয়ে করবে, তার শ্বশুর বাড়িটি ভালো হবে, এবং কারো কারো স্বপ্ন থাকে তার বউটি খুব ভালো হবে, মিশুকে হবে, কারো কারো স্বপ্ন থাকে যে তার স্বামীটি সবার থেকে বেস্ট হবে এবং ভালো চাকরি করবে, বিজনেস করবে। তো এরকম স্বপ্ন আমরা সবাই দেখি। আমরা দেখি যে আমার সন্তানটি যেন ভালো হয় এবং সে যেন পরীক্ষায় ফার্স্ট হয়, এবং আমার সন্তানটি চাকরিটা যেন পায়, আমার সন্তানটি এই কাজটি যেন করে, আমার সন্তানটি খেলায় যেন ফার্স্ট হয়। সবারই এই চিন্তা থাকে। এবং এই চিন্তা থাকে, কখনো আমরা ভেবে দেখেছি যে আমার সন্তানের গ্রহের চার্টটি কি বলছে? আমার সন্তানের যে ছকটি আছে, আবার ছকটি নেই, অনেক সময় জন্ম সময় ঠিক থাকে না, ছক নেই, তখন যে হাতে আমার সন্তানের হাত কি বলছে? আমার সন্তানের গ্রহ নক্ষত্রর কি খেল আছে? আমার সন্তানের কোন দিকে প্রোগ্রেস আছে? আমার সন্তান কি ভালো ফুটবলার হবে, ক্রিকেটার হবে, না শাহরুখ খান হবে, না দেব হবে, না জিৎ হবে, কে হবে? দেখুন, সবাই একের থেকে দুই বেস্টের উপর বেস্ট। আজকে আমি জাস্ট একটা সিনেমার গল্প থেকে বলি। একটা সময় একটা বই রিলিজ করলো, ফাটাফাটি ব্লকবাস্টার, একদম দারুণ। কিছুদিন পরে তার রেকর্ডও ভেঙে দেয় অন্য বই এসে। অন্য বই একটা এমন করলো যে তার রেকর্ড ভেঙে গেল। তার মানে কি, বেস্টের উপরে কিন্তু বেস্ট রয়েছে, ভালোর উপরে কিন্তু ভালো আছে, কিন্তু যখনই কোনো ফ্লপ হয়ে যায়, যখনই আপনি আপনার সন্তানকে বিয়ে দেওয়ার পরে সেই সন্তানটির ডিভোর্স হয়ে যায়, যখনই আপনার সন্তান একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, চাকরি পাচ্ছে না, এতবার পরীক্ষা দিচ্ছে, আপনার মেয়েটি ফিল্ম লাইনে ও দাঁড়াতে চাইছে, বড় হতে চাইছে, কিন্তু ফিল্মে তার থেকে কমজোরি পার্সেন্ট চান্স পাচ্ছে, সে পাচ্ছে না। আপনার মেয়ের স্বপ্ন এয়ার হোস্টেস হওয়ার, কিন্তু তার সমস্ত গুণ থাকা সত্ত্বেও পাশের বাড়ির মেয়েটি চান্স পেয়ে গেল, কিন্তু সে পেল না। সেই মেয়েটি, তখন আপনি দরজায় ধাক্কা দিচ্ছেন, মেয়ে আওয়াজ করছে না, ঘুমের ওষুধ খেয়ে সে ঘুমিয়ে পড়লো, এবং চিরতরে সে ঘুমিয়ে পড়লো, সুইসাইড করে নিল, মারা গেল।
পাশের বাড়ির লোক, আশেপাশের লোক ভাবছে তার সাথে কারো রিলেশন ছিল, সে জানাজানি হওয়ার ভয়তে সে মারা গেল, কিন্তু আসল ঘটনা কেউ জানলো না, মরেও গেল, বদনামও নিয়ে গেল মেয়েটি। কি ভুল করেছিল সেই মেয়েটি? সে তো স্বপ্ন দেখেছিল আমি একজন এয়ার হোস্টেস হব। কি ভুল করেছিল সেই মেয়েটি, যে মেয়েটি দিন রাত পড়াশুনো করেছে, পড়াশুনো করে তার স্বপ্ন দেখেছিল, কিন্তু কোনো গ্রহ চক্রের জন্য সে সেই জায়গায় সাফল্য লাভ করতে পারলো না। সেই ক্ষেত্রে সেই মেয়েটি মারা যায়, এবং মারা যাওয়ার সাথে সাথে পাড়া প্রতিবেশী সমস্ত পার্সন কানাফুসু করছে যে মেয়েটি না কারোর সাথে রিলেশন ছিল, হয়তো দাদা ছিল, দাদার সাথে হয়তো একদিন বাইকে করে এসছে, হয়তো তার জ্যাঠাতো দাদা বা তার অন্য কোনো জানাশোনা বা কোনো ফ্রেন্ডের সাথে এসছে, হয়তো ওই যে ছেলেটা বাইকে করে দিয়ে আসতো না, ওই ছেলেটার সাথে সম্পর্ক ছিল, ও মনে হয় কিছু হয়েছে, মনে হয় সমস্যা, ওর জন্য মারা গেছে। কি বলবে? মানে কি মানুষের ধর্ম? দেখো, তুমি তোমার কাজ করবে, তুমি তোমার কাজ করবে, তোমার বদনাম করার জন্য তো আর একজন পিছনে রয়েছে মানুষ, তুমি চিন্তা করবে কেন? এই বিষয় আজকের আলোচ্য বিষয়, শুনতে থাকো কি কোথা থেকে বেরিয়ে আসে লাইফের সাকসেস। তোমার অসাফল্যর পরেও সাফল্য আসে। তোমার যেমন দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, সেরকম সুখ আসে কখন? কষ্ট যখন আসে তারপরেই কিন্তু সুখ আসে। সুখ যদি না আসে কষ্টের মর্ম বুঝবে না, কষ্ট যদি না আসে সুখের মর্ম বুঝবে না। একটা অপরের পরিপূরক, একটা আর একটার জন্যই রয়েছে। তার জন্য তোমাদের দুটোকেই মোকাবিলা করতে হবে, সুখের সাথে এনজয় করতে হবে এবং কষ্টের সাথে লড়াই করতে হবে। এবং এর পরে যে বিষয় নিয়ে আলোচনা করব, শুনতে থাকো, মুখ কান চোখ আমি একটা কথা সরাবে না। বলবো, এই ব্যাপারটা কোনো লয়ারও বলে দিই, মানে এই যে মেয়েটার এই পরিণতি হবে সেটা কি কোনো লয়ার বলতে পারবে? পারবে না। কোনো ডক্টর বলতে পারবে না, কোনো ডক্টর পারবে না, তার ফ্রেন্ড রিলেটিভ কেউ বলতে পারবে না, কোনো লয়ার পারবে না, কোনো ডক্টর পারবে না। তুমি যত বড় ডক্টরের কাছে যাও, পারবে না যে মেয়েটি কি হয়েছে। কোনো লয়ার পারবে না, কেউ পারবে না, কোনো ফ্রেন্ড রিলেটিভ কেউ পারবে না, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার আপনাদের পারে, বলে দিতে পারেন। একজন পিওর অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষটা বোঝে, জানে এবং যে ছকটা পড়তে পারে এবং ছক এবং হাত পড়তে পারে, যে তোমাদের গাইড করতে পারবে, একজন অ্যাস্ট্রোলজার। একজন অ্যাস্ট্রোলজার যেটা পারবে একজন ডক্টর পারবে না, একজন ডক্টর যেটা পারবে একজন অ্যাস্ট্রোলজার পারবে না। এক একটা ভাগ, এক একটা পার্ট থাকে। যে প্লেন চালাতে পারে, সে যে তোমার সাইকেল চালাতে পারবে সেটা কিন্তু নয়, যে সাইকেল চালাতে পারে সে যে প্লেন চালাতে পারবে তা কিন্তু নয়। একটা আলাদা আলাদা কাজ, এবং যে সে কাজেই মাহির হয়। কে আছে আমাদের সাথে? কে আছেন? নমস্কার। নমস্কার গুরুজি। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। বলো বলো। বলছি আপনার প্রোগ্রাম আমি দেখি, কিন্তু গুরুজি আমি এই অ্যাস্ট্রোলজি শেখার জন্য মানে ফোন করেছিলাম, তো আপনার কথা শুনছিলাম মন দিয়ে। অ্যাস্ট্রোলজি শেখার বিষয় যদি কিভাবে কি করতে হবে বা সেই বিষয় যদি আমাকে আপনি একটু বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাস্ট্রোলজি তুমি শিখতে চাইছো, জ্যোতিষটা তুমি শিখতে চাইছো। জ্যোতিষ মানে বোঝো জ্যোতিষটা কি, মানে এটার প্রতি তোমার ন্যাক আসলো কোথা থেকে, মানে এটার প্রতি তোমার ভালো লাগা আসলো কোন জায়গা থেকে? ওই গুরুজি ছোটবেলায় একটু ওই রেখার যে বইগুলো আছে ওগুলোকে ঘাটতে ঘাটতে আপনার অনেক দিন ধরে শো দেখছি, তো সেই থেকে একটা মানে ভালো কথা, শেখার আগ্রহ, মানে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে এরকম অনেকেই রয়েছে। আচ্ছা আচ্ছা, এবং হ্যাঁ, আমি তোমাকে বলি, আমার একটা ইনস্টিটিউট আছে যেটা মানে খুব ভাইটাল ইনস্টিটিউট, এবং এই যে আমি একটু আলাদাভাবে শেখাই। আমার যে ইনস্টিটিউট রয়েছে সেখানে ওই তুমি আসবে, শিখে বাড়ি চলে যাবে। আপনার আমি হস্তরেখা বইটা নিয়েও পড়ছি গুরুজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তোমাকে একটা কথা বলি, আমার কিছু নিয়ম আছে। আমার এখানে শিখতে গেলে সে যে শিখবে তার গার্জিয়ানকে নিয়ে আমার কাছে আসতে হবে, 1 নম্বর, এবং আমার কাছে বিচার করাতে হবে, বিচার করাবো, এবং তাকে বিচার করে দেখবো যে এর দ্বারা হবে কিনা বা এ শিখতে পারবে কিনা। যদি সে শিখতে পারে তাহলে সে আমার ওখানে আসবে, এবং আসার পরে আমার ওখানে তাকে থাকতে হবে 2 বছর তাকে থাকতে হবে আমার ওখানে থেকে। যেমন গুরু গৃহে যেমন থেকে পড়াশুনো করে, গুরু গৃহে থেকে যেমন পড়াশুনো করে, সেরকমভাবে সে ওখানে থেকে পড়াশুনো করবে, শিখবে, এবং প্র্যাকটিক্যালি আমার সাথে সাথে আমার চেম্বারে যাবে, এবং সে দেখবে আমি কি করে কাজ করছি,
এবং কি করে আমি শেখাচ্ছি, কি করে আমি তাদেরকে হ্যাঁ। বলবো, কি করে তাদের প্রেডিকশন করব, সেগুলি সমস্ত কিছু কিন্তু সে লাইভ দেখবে এবং সে তার চোখ দিয়ে দেখবে কি করে আমি কাজ করছি। এরকমভাবে 2 বছর যদি থাকতে পারে তাহলেই সে শিখতে পারবে। এবং সেটা কি তুমি পারবে? তুমি কি সবকিছু আমি ছেড়ে, আপনার তুমি program সবকিছু ছেড়ে, বাবা মাকে ছেড়ে, বা তুমি তোমার সংসার ছেড়ে, তুমি তোমার ঘর বাড়ি ছেড়ে এখানে কি থাকতে পারবে কি 2 বছর? হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো, আপনার থেকে যদি শিখতে পারি নিশ্চয়ই আমি থাকতে পারবো। তোমার কি এটা কি মন থেকে বলছো না আবেগে বলছো? না 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 গুরুজি, আপনার প্রোগ্রাম বা আপনার বাস্তু বই এগুলোকে আমি খুব ঘাটাঘাটি করে মানে অ্যাস্ট্রোলজির প্রতি একটা নেশা বলতে পারেন। আর এরকম যদি গুরু গৃহ গিয়ে যদি থাকার সৌভাগ্য হয়, সবাই তো অন্য অন্য জায়গায় গেছি, সেগুলো তারা ক্লাস করায়, তো সেটা আমি চাইছি না। আমি চাচ্ছি যে আপনি যে কথাটা বললেন এটা আমার মনের কথা, যে আমি আপনার আশেপাশে থেকে যে শেখাটা, এটার একটা এটা কিন্তু আমি সবাইকে শেখাই না। আমার যদি ভালো লাগে আমি আগে তার একটা এক্সাম নিই এবং আচ্ছা তাকে দেখি এবং তার হাত দেখি, তার ছক দেখি, ছক না থাকলে হাত দেখি, হাত দেখে যদি মনে হয় যে শিখতে পারবে তাহলেই কিন্তু আমি কিভাবে শেখাই। কি আসবো এবং আমার কাছে এখনো পর্যন্ত মোটামুটি তোমাকে বলি বহু ব্যক্তি এরকম শিখে স্টাবলিশ, তারা এখন তো অ্যাস্ট্রোলজার এবং তারা খুব গুরুজি অনেক খুব খুব মানে নামি নাম ডাক রয়েছে। এবং আমি তোমাকে শেখাবো তোমার গার্জিয়ানকে নিয়ে। আমার যেখানে শেখার জায়গাটা আছে সেটা হলো তোমার মধ্যমগ্রাম, সারদাপল্লী, 51 কালীবাড়ি। বুধবার দিন তোমাকে আসতে হবে, বুধবার। আচ্ছা গুরুজি আচ্ছা। মধ্যমগ্রাম, সারদাপল্লী, 51 কালীবাড়ি, বুধবার আসবে এবং ফোন করে আসবে। যে ফোন নাম্বারে ফোন আচ্ছা, করবে সেই নম্বরটি হলো 9 মানে শেখার জন্য 9831498861। ঠিক আছে? আচ্ছা এই নম্বরে ফোন করে আসবে। আমার নমস্কার নেবেন। হ্যাঁ, ভালো থাকো, ভালো ঠিক থাকো। আছে, ভালো থাকবেন। এবং যারা শিখতে চাইছেন আপনারাও কিন্তু একই প্রসেসে মানে হ্যাঁ, আসতে পারেন। আগে শুনে নাও। বহু ব্যক্তি আছে যারা মানে এই জ্যোতিষ সাবজেক্টটি শিখতে চাইছে আমার এবং এখানে। আপনার মতন হতে চাইছেন আমি বলবো। একদম আমার থেকেও ভালো হবে, আমি তো সাধারণ মানে মানুষ। শেখাতে সীমাবদ্ধ নয়, আপনি একদম। পরবর্তী সময়ে কিভাবে এস্টাবলিশড হবেন সেই গাইডলাইনটাও আমি পেয়ে 5টি যাবেন। কথা বলবো। একজন জ্যোতিষ হতে গেলে তার দরকার তার মনটা আয়নার মতো হতে হবে, স্বচ্ছ। তার মনের মধ্যে পাপ থাকলে চলবে না। তার মনটা হতে হবে পরিষ্কার এবং মানুষের স্বার্থে, মানুষের পাশে যেন থাকা যায় এবং মানুষকে যেন ভালোবাসা যায় এবং মানুষকে হেল্প করা যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। 2 নম্বর যে কথাটি হলো, তাকে কিছু জানতে হবে না, আমি সব জানিয়ে দেবো। কিচ্ছু জানতে হবে না, আমি জানিয়ে দেবো। সে যদি মানসিকতা নেয় যে আমি জ্যোতিষী শখে শিখবো, তা নয়। জ্যোতিষী শিখে আমি সমাজের জন্য কিছু করব এবং আমি প্র্যাকটিস করব, সমাজের জন্য কিছু করব, তাহলে তাকে আমি শেখাবো এবং আমি তাকে তৈরি করব। সে কিছু না পারলেও তাকে তৈরি করার দায়িত্ব আমার। আমি তো জানি, একজন শিক্ষক জানে যে তার ছাত্রকে কি করে তৈরি করতে হয়। তার ছাত্র কি নিতে পারবে না পারবে সেটা অন্য কথা। আমি যদি তাকে দিতে পারি সে নিতে পারবে। আমার দেওয়ার ক্ষমতা না থাকলে সে নিতে পারবে না, আমার দেওয়ার ক্ষমতা থাকলেই সে নিতে পারবে। এবং আমি আশা করি যে ছাত্রছাত্রী আসবে না কেন তাদের শেখানো বা তাদের তৈরি করার দায়িত্ব আমার 100%। এবং তৃতীয় কথা যেটা বলবো, নিয়মটা কি? নিয়ম, সে 2 বছর আমার এখানে থাকবে এবং এই 2 বছর আমি তাকে প্র্যাকটিক্যালি শেখাবো, থিওরি শেখাবো। আমার চেম্বার থাকে, চেম্বারে গিয়েও শেখাবো। আমার যে চেম্বার থাকে, আমার ইনস্টিটিউট রয়েছে সেখানে, যেখানে হোক সে আমার সাথে সাথে থেকে শিখবে এবং আমার বাড়িতে, আমার গৃহে থাকবে, সে আমার পাশে থাকবে, সে আমার ঘরে আরও যারা থাকে তাদের সাথে থাকবে এবং সেখানে থেকে তারা শিখবে। কেন এই নিয়মটি হলো? কারণ এই সাবজেক্টটি সমুদ্রের মতো। এই সাবজেক্টের এই আজকে একটু শিখিয়ে দিলাম, কালকে বাড়ি গেলে আবার আসলে এইরকম নয়। এটা একটা সমুদ্রের মতো। কেন এই 2 বছর মানে 20 বছরের কাজ। এই 2 বছর যেটা তুমি পাচ্ছ সেটা তুমি 20 বছরেও যেটা শিখতে পারবে না, সেটাই তুমি এই 2 বছরে শিখবে। এটা একটা হলো। 3 নম্বর হলো, শেখার পরে সারা জীবনের দায়িত্ব আমার। যতদিন আমি বেঁচে থাকবো, তোমার যে কোনো সমস্যা এই ফিল্ডে, তোমার কোনো কিছু বিচার করলে মানে বিচারে মানে যদি
বেঁধে যায়, যদি তুমি পারছো না, আমার দায়িত্ব। তুমি কোনো রেমেডির জন্য সমস্ত কিছু আমার দায়িত্ব। সমস্ত কিছু শেখার পরেও যখন তুমি ভুল করছো, সেই ভুল সংশোধন করার দায়িত্ব আমার, এবং তোমাকে আগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার। আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সেই চেম্বারে তুমি বসতে পারবে, এবং তোমার সকল সহযোগিতা এবং শেখার পরে সার্টিফিকেট থেকে শুরু করে তোমার পেশাগত দিক থেকে তোমাকে সাপোর্ট করা, তোমাকে সাহায্য করা, তোমাকে স্টাবলিশ করার সমস্ত কিছু দায়িত্ব আমি নিলাম এবং নেব, এবং তোমাকে তৈরি করে যদি তুমি মনে করো যে শিখে গেলাম, শিখে আমি বাইরে কাজ করতে পারবো না বা পারছি না বা আমি চাইছি না, তুমি যদি মনে করো আমার কাছে তুমি কাজ করতে বা জব করতে পারো, এবং তার জন্য তুমি স্যালারি পাবে, এবং তোমাকে আমার কাজগুলি করতে হবে এবং হেল্প করতে হবে, এবং তার জন্য তুমি স্যালারি পাচ্ছ। মানে তোমার জব এখানে বাধা। তোমার শেখার পরে 2 বছর থাকার পরে তুমি এখানে জব করতে পারবে, যদি চাও সারা জীবন করতে পারবে, বা তুমি যদি চাও তোমার নিজস্ব পার্সোনাল চেম্বার করবে, তার দায়িত্ব আমার, তোমাকে চেম্বার করে দেওয়ার দায়িত্ব আমার, সমস্ত সকল সুযোগ সুবিধা আমি তোমাকে দেব। এবং তার জন্য এত সুযোগ সুবিধা পাওয়ার আগে একটা তোমাদের এক্সাম আছে, সেটা হলো আমি তোমাকে বিচার করব, এবং বিচার করার পরে যদি দেখি যে তোমার দ্বারা হবে তাহলেই শেখাবো, আর যদি দেখি যে হবে না, তুমি পারবে না, তুমি পারো না, তোমার দ্বারা নেই, তোমার কপালে বা তোমার ভাগ্যে নেই, তাহলে আমি প্রথমেই না করে দেব। আমি ওই হ্যাঙ্গিং ঝুলিয়ে রাখতে পারি না। ঠিক। এবং তুমি যদি মনে করো যে মানে সত্যিকারের সমাজের কাজে তুমি লাগবে, এই সাবজেক্টটা শিখবে, এই সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে, তাহলে দেন আমি আছি, যতটা আমার সাধ্যমতো হেল্প করব। কে আছে আমাদের সাথে? বলুন কে আছেন। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি শ্যামবাজার থেকে বলছিলাম, সঞ্জয় দাস। হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা, কতদিন অনুষ্ঠান দেখছেন বলুন। অনুষ্ঠান তো প্রায় দেখি, আমি প্রায় 1 বছরের ওপর থেকেই দেখছি আমি। মানে এই অনুষ্ঠান মানে- লাগাতার ফলো করছেন কেন, কি কারণে, মানে কোন জায়গাটা ভালো লাগছে আপনার? ফলো বলতে তো অনুষ্ঠানের দাদার কথা তো খুবই ভালো, তার সাথে উনি যে তথ্যগুলো দেয় না, খুবই মানে ফলশ্রুতি। হুম হুম হুম। এবং এই মুহূর্তে আমি ইকোনমি দিক থেকে প্রচুর ভেঙে পড়েছি, যার জন্য আমি দাদাকে আমি ফোন করলাম আজকে অনলাইনে। আচ্ছা আচ্ছা। আমার টোটকা করে ফল পেয়েছো তুমি, বা কেউ হ্যাঁ, ফল ফল পেয়েছে পেয়েছি। এরকম জানো? মানে আগে তো একদমই ছিল না, মানে অর্থ দিক থেকে প্রচুর ভেঙে পড়েছিলাম, কিছুই না, বলতে গেলে মানে ভিখারির সমানই হয়ে গেছিলাম। এত বড় ওয়ার্ড আমি বলতে বাধ্য হয়েছি, কিন্তু তার থেকে এড়িয়ে এসেছি, কিন্তু এখনো অনেক মানে পড়ে রয়েছে দেনা। আজ যে ভিখারি কাল সে রাজা, আজ যে রাজা কাল সে ভিখারি, এটা মাথায় রাখবে। আপনারই এবং তোমাকে আজকে বলি আমি একটা কথা, তুমি তোমার সম্বন্ধে জানতে চাইছো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার ইকোনমি। আচ্ছা, তোমার নাম করে 1 থেকে 100-এর মধ্যে একটা সংখ্যা বলো। 100। 100, রাইট, 100। এবং তোমাকে আমি বলবো, তুমি এই মুহূর্তে 100% লোনে জর্জরিত রয়েছে, প্রচুর লোনে আছে, দেনার দায় রয়েছে, প্রচুর প্রচুর দাদা, প্রচুর মানে লোনে রয়েছে, এবং তোমার বিজনেস, তোমার ব্যবসা ভালো আছে, খারাপ নেই, কিন্তু তুমি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলছো, ভুল খাদে অনেক টাকা নষ্ট করে ফেলছো, এবং তুমি কি বলেন তো স্যার, আমি এতই মানে লোন নিয়ে ফেলেছি, তো আমি ভাবছি যে মিরাক্কেল হয়েছে কিছু, তাহলে আমি সব লোন আমি শোধ করেছি, কিন্তু কিছুই হচ্ছে না, আরো আমি ঋণে পড়ে যাচ্ছি। আর একটা কথা তোমায় বলি, তুমি কি করছো জানো তো, ম্যানেজ করার মানে চেষ্টা করছো, এইখান থেকে লোন তুলে ওই জায়গায় মেটাচ্ছ, ওখান থেকে লোন তুলে সেখানে মেটাচ্ছ, মানে লোন করা তোমার একটা নেশা হয়ে গেছে। যেমন মানুষের লটারি কাটা একটা নেশা থাকে, লটারি কেটে আমি করছি, যদি আমি মানে ভাগ্যক্রমে যদি লেগে থাকেন, তাহলে সবার আমি তাও হচ্ছে না, আরো আমি লটারিও কাটছো তুমি, তাই তো? লটারিও কাটছো নাকি? না। লটারি কি মানে কাটছো তুমি? হ্যাঁ, প্রায় কাটছি। লটারি হ্যাঁ, লটারিও কাটছে, কাটছো, মানে চারিদিকে লোন, যখন যদি পেয়ে যায় লটারিতে, যদি ফাটকা যদি কিছু পেয়ে যাও, তাই তো? হ্যাঁ, আসলে আমি শোধ
আচ্ছা তুমি কি আমি আরো বেশি আরো ঋণের জড়ে যাচ্ছে এই টার্মস মানে বাজে কথা আমি উচ্চারণ করতে পারছি না, তবুও আমি তো তোমায় বলি, ফাটকা মানে কি জানো তো? ফাটকা মানে হলো রাহু দেয়। রাহু যদি তোমাকে দেয়, রাহু যদি সহায় হয় না, তুমি অনেক কিছু পেয়ে যাবে। রাহু যদি সহায় না হয় তাহলে তুমি কিছু পাবে না। আই থিঙ্ক, আমার মন বলছে তোমার হাতে কোনো গোমেদ আছে কি? তোমার হাতে একদম 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 গোমেদ আছে, তুমি ওই গোমেদটা খুলে ফেলো। তোমার গোমেদটা তুমি আজকে খুলে ফেলো। কেন, কিছু কিছু স্টোন এমন হয় না, যেটা যার জন্য নয় সেটা যদি থাকে হাতে, তাহলে কিন্তু সাইড এফেক্ট বা অন্য নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। তোমার মানে তোমার প্রচুর চলে যাচ্ছে আরো প্রচুর টাকা পয়সা তোমার চলে যাচ্ছে, তোমার কাছে আসার থেকে, তোমার কাছে 1 টাকা আসার থেকে 10 টাকা বেরিয়ে যাচ্ছে, তোমার সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, তোমার পয়সা করি তোমার কম নেই, নেই, বলতে গেলে এখন নেই স্যার। পয়সা করি তোমার কম নেই, কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার কাছে কিছু অ্যাসেট আছে না, খুব সেগুলি বিক্রি করার কথা ভাবছো, তাই তো? প্রচুর অ্যাসেট রয়েছে, সেগুলি করে বিক্রি জানেন করে এই কথা? হুম কি করে জানলেন এই জানেন এই কথা? কথা? আপনি অনুষ্ঠান যদি ফলো করেন তাহলে আর এই আরে প্রশ্নটা অবাক হয়ে যাচ্ছে না, হ্যাঁ, কি হ্যাঁ। করে জানলে? আচ্ছা যাই হোক, অবাক মানে পুরো তুমি মানে এখনো বলিনি, আমি বলতাম অবশ্য আমি যে আমি কিছু বিক্রি করার কথা ভাবছি। আজ আজ আমি তোমাকে বলি, তোমার এই অ্যাসেটগুলিকে বিক্রি করো না, হ্যাঁ, বিক্রি করো না। তোমার এই অ্যাসেটগুলি তোমার লাস্ট, এই অ্যাসেট যদি তুমি বিক্রি করে দাও না, তোমার জীবন, এটাই এখন সম্পদ রয়েছে, এসবগুলোই আমার সম্পদ রয়েছে, তোমার নাহলে কিছুই নেই। তোমার জীবন শেষ হয়ে যাবে। তুমি আর লোন করো না, লোন করো না। কি করে তোমাকে এই এই জাল থেকে বের করা যায়, এই গ্রহ চক্কর থেকে তোমাকে কি করে টেনে বার করা মায়া যায়, জালে পুরো ফেসে গেছি স্যার। এই মায়াজাল থেকে কি করে তোমাকে মুক্ত করা যায়, সেটা আমি দেখছি বা আমি দেখব। এটা আমার দায়িত্ব, আমার উপর ছেড়ে দাও। আমার কিছু কিছু টাফ, কিছু কিছু মানে জটিল কাজ করতে আমার খুব ভালো লাগে। ছোটোখাটো কাজ হলে না, আমি আমার এই ছাত্রদেরকে আমি দিয়ে দিই। এবং কিছু কিছু জটিল কাজ, যে কাজগুলি করতে গেলে একটু জটিলতার সম্মুখীন হতে হয়, সেই কাজগুলি করতে আমার ভালো লাগে এবং ভালোবাসি। কারণ এই কাজগুলি করতে মজা আছে, যেখানে রিস্ক আছে সেখানেই মজা। দেখে দেখে আপনাকে ফোন করলাম যে যদি আমারও কিছু মিরাক্কেল হয়ে যায়। শোনো শোনো, মিরাক্কেল হবে না, মিরাক্কেল বলে কিছু নেই, মিরাক্কেল না, কাজ করতে হবে এবং কাজের ফল পাবে। মিরাকেল একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, মিরাক্কেল একটা প্রোগ্রাম আছে, মিরাক্কেল প্রোগ্রাম হয়, মিরাক্কেল কিছু ঘটে না, ঘটাতে হয়। জীবনে কিছু ঘটে না, ঘটাতে হয়। যে যে কাহাবাতগুলি আছে, সেই কাহাবাতগুলি কিন্তু ভুল, জানো তো? কাহাবাত যেগুলি থাকে না, বলে না যে মানে দুঃখের পরে সুখ আসে, তা নয়, দুঃখের পরে কষ্ট আসে। তোমাকে দুঃখের পরে সুখ আসতে গেলে, তোমাকে সেই দুঃখের পরে সুখ আসতে গেলে তোমাকে কষ্ট করতে হবে, কষ্ট করে সুখটাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। সুখ সুখ আনার জন্য কাজ করতে হবে, কর্ম করতে হবে, কর্ম করলে তুমি সেই ফলটা পাবে, তাই না? নেই, আপনাকে ফোন করছি তো সেই জন্য তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আজকে এই মুহূর্তে 4টে প্রশ্ন করব, 4টে প্রশ্নের অ্যান্সার দেবে ইয়েস অর নো। যদি নো হয় নো বলবে, হ্যাঁ হলে হ্যাঁ বলবে। আশা করি তুমি হ্যাঁই বলবে, কারণ আমি নো বলার চান্স আমি রাখি না বা দিই না। 1 নম্বর যে কোশ্চেনটি বলবো, 1 নম্বর যে কোশ্চেনটি বলবো, সেই কোশ্চেনটি হলো এমন একটি কোশ্চেন, সেটা হলো তুমি প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করো, প্রচণ্ড পরিমাণে নেশা করো এবং প্রচণ্ড পরিমাণে টাকা ওড়াও, এবং পার্টি, তোমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা তোমাকে মানে একদম মাথায় করে রেখেছে, তুমি তাদের পিছনে শুধু টাকা উড়িয়ে যাচ্ছ, এবং বলতে নেই মানে মানে কিছু কিছু বাজে জায়গায়ও তুমি যাচ্ছ, যার জন্য তোমার যে কত টাকা লস হচ্ছে তুমি সেটা জানো না। যেহেতু বাবার বিজনেস, তো মানে তোমার পারিবারিক বিজনেস, যার জন্য তোমার সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 1 নম্বর, ইয়েস অর নো বলবে, সত্যি কথা বলবে। কি আর বলবো স্যার, আপনি সবই বলে দিয়েছেন স্যার। এটা ঠিক তো? প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করো, তাই তো? হ্যাঁ স্যার, আসলে আমি প্রথমে ড্রিঙ্ক করতাম না, আচ্ছা। কিন্তু এমনই আমি ডিপ্রেশনে পড়ে গেছি, এখন রোজ না হলে হচ্ছেই না। আর আর বলতে হবে না, আর বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। সেকেন্ড নম্বর কথা হলো, সেকেন্ড কথা যেটা হলো, তোমার একটু বিভিন্ন, বলতেও খারাপ লাগছে, মানে মেয়ে সঙ্গ আর কি, মানে তোমার একটু বাজে বাজে জায়গায় যাওয়ার যোগ রয়েছে। সেই জায়গাগুলোতে তুমি যাচ্ছ এবং সেখানে তুমি ম্যাক্সিমাম টাইমটা তুমি কাটিয়ে আসছো, ইয়েস অর নো?
ইয়েস অর নো? ঠিকই স্যার। ঠিকই স্যার। এই যে আচ্ছা, আমি আর ঘাটাতে তোমাকে চাইছি না। এই যে তোমার বিজনেসে তুমি টাইম দিতে পারছো না, তুমি এখানে যাচ্ছ, মেন তোমার সমস্যাগুলো দেখো কোনখান থেকে তোমাকে বাঁচাতে হবে। দেখো আমি তোমাকে কি বললাম, সমস্যা, জয়দেব শাস্ত্রী সমস্যাকে বের করে নিয়ে আসে, তারপরে সেই সমস্যার সমাধান করে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি তো বললেন রাহুর প্রভাবে তো গোমেদ পড়ে আছে, তাও এত এইরকম অবস্থা। আমি বলবো রাহু গোমেদ পড়লে কি ঘটনা ঘটে আমি তাও বলবো, আমি ব্যাখ্যা দেবো। জয়দেব শাস্ত্রী তো এগুলো নিয়ে তো রিসার্চ করছে, যেটা আমি বলবো সেটা লোকে ভাববে, সেটা এখনো ভাবতে পারেনি। যেটা আমি বলবো সেই জিনিসটা ভাববে এবং ভেবে কাজটা করবে। জ্যোতিষ অনেক বড়। দেখো পুরনো চাল ভাতে পারে, কথায় আছে না, 18 বছর তো এই লাইনে আছি, তো একটু বুঝি ব্যাপারটা। 3 নম্বর যে কথাটা আমি তোমাকে বলবো, 3 নম্বর কথাটা বললে তুমি আটকে উঠবে, চমকে যাবে, তখন তুমি আবারও আমায় বলবে আপনি কি করে জানলেন এই কথাটি। 3 নম্বর কথাটা হলো, তুমি জীবনে যে জিনিসটি করছো সেটা হলো তুমি প্রচণ্ড পরিমাণে অজান্তে তুমি অনেককে টাকা, জানি না তোমার নাম ডাকের জন্য না কিসের জন্য, অনেককে টাকা ধার দিয়ে দিচ্ছ, সেই টাকাটা রিকভারি করতে পারছো না। তোমার বন্ধু বান্ধব বা কোনো মেয়েকে বা কোনো বান্ধবীকে বা কোনো জানাশোনা কাউকে তুমি অনেক টাকা ধার দিয়ে দিচ্ছ। বলতে স্যার, হ্যাঁ আমি আসলে কাউকে না, হ্যাঁ আমি দিয়ে দিই, কি না থাকলেও কথা থেকে আমি এনে দিয়ে দিই, আমি না বলতে পারি না। না বলতে পারো না, না বলতে পারাটাই হলো পৃথিবীর সবথেকে বাজে। ফোনটা কেটে দিচ্ছি, আর তো সময় নেই, আপনি এবার শুনুন। তোমাকে একটা কথা বলি, তোমাদের মতো মানুষগুলি না, তোমাদের মতো ছেলেগুলি খুব ভালো মনের হয়, এবং এই ভালো মনের ছেলেগুলি খুব আঘাত পায়। যখন পায় তখন এই ভুল কাজগুলি করে, এবং ভুল কাজগুলি করে নিজেকেই শেষ করে দেয়, নিজেই শেষ হয়। দেখো আঘাত পেলে আঘাতের মলম আছে, এবং সেই মলমটা খুঁজতে হয় কোথায় পাওয়া যায়, এবং সেই মলমটা যখন পেয়ে যায় না, তখন কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছে যায়। তুমি আঘাত পেয়েছো, তুমি মলম পাওনি, তুমি অন্য আঘাতে আরো জর্জরিত হচ্ছ যাতে এই আঘাতটা ভুলতে পারো। তোমরা এমন মানুষ, তোমরা খারাপ বলবো না, তোমরা আঘাত পাও এবং এই আঘাতকে ভোলার জন্য আর একটা আঘাত নিয়ে নাও, যার জন্য তোমরা মলমটা খোঁজো না, যার জন্য সেই মলমটা যে তোমাকে সারাতে পারবে। আমি তোমার এই 3টে জিনিস 4টে জিনিস যদি সারাতে পারি না, জীবনে তুমি লাইফে একটা অন্যরকম দিক দেখতে পাবে, এবং তোমার বিজনেস ভালো থাকবে, এবং তোমাকে কিন্তু আর তোমার অ্যাসেট বিক্রি করতে হবে না, এবং তুমি সবকিছু ফিরে পাবে। মেয়ে যেমন জীবনটাকে বাঁচায়, মেয়ে মানে মায়ের জাত, মেয়ে মানে একটা অন্য জিনিস, এবং সেই কুচক্রে যদি তুমি আবার পড়ে যাও যদি খারাপ দিকে, তাহলে জীবনটাও কিন্তু শেষ হয়ে যাবে। ভালো থাকো, সুখে থাকো। যদি মনে হয় এই প্রোগ্রামটা আবার দেখবে, তাহলে 51 কালীবাড়ি ইউটিউব চ্যানেলটি সার্চ করো, সেখানে তোমরা দেখতে পাবে। ভালো থাকো, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজ 51 কালীবাড়ি মন্দিরে কল্পতরু দিবস পালিত হচ্ছে, এবং কল্পতরু দিবসে এখানে দীক্ষাদান শিবির, মানে এটি হচ্ছে দীক্ষা ঘর, এবং এখানে দীক্ষাদান শিবিরের আয়োজন হয়েছে, এবং এখানে দেখুন আছে কত মানুষ উপস্থিত হয়েছেন, মানে অগণিত মানুষ এখানে আছেন, তিল ধারণের জায়গা অবধি নেই। এবং এত যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে দাদার সাথে একটু কথা বলি। দাদা, আপনি কোথা এসেছেন? আমি দুর্গানগর থেকে এসেছি, অঞ্জন কুমার দাস আমার। আচ্ছা, আপনি কি দীক্ষা নেবেন আজকে? না, দীক্ষা আমি নেবো না, আমার দাদার সঙ্গে দেখা করার কথা ছিল, কথা বলার ছিল, কিন্তু আজকে হচ্ছে না। আর দাদা যা দেবেন আমি সেটা নিয়ে যাবো, এবং পরবর্তী সময় আমি আসবো। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া থেকে এসেছি, টিওটো থানা। হ্যাঁ, টিওটো থানা। কি করবেন এখানে আমরা এসেছি একদিন কৃষ্ণগড়ে, আমি দেখেছি দাদাকে, দিয়ে এখানে আসলাম, এই 2বার আসলাম। এখন দেখি কি দেয় দাদা। কৃষ্ণনগরে যে দেখিয়েছিলেন সেখানে আপনার কতটা কাজ হয়েছে, বা উনি যা যা বলেছেন কতটা মিলেছে? মেলা বলতে আমার তো মেয়ের জন্য বাড়িতে জিনিসপত্র কিছু দেয়নি, এমনি হাত দেখেছি, দিয়ে আমি আবার আসলাম। এখন দেখা যাক কি হয়।